হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 অনেকদিন পর আবার এলাম। ক্লাস মোটামুটি অনেকদিন আগে করা হয়ে গেছিল, লাস্ট তাপগতিবিদ্যা নেক্সট চ্যাপ্টার নিয়ে চলে আসলাম। ক্লাস 11 এর এই চ্যাপ্টারটার নাম হলো গ্যাসের গতীয় তত্ত্ব। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব দারুণ চ্যাপ্টার, ভালো করে শিখতে হবে এবং শেখো মন দিয়ে, খুব সুন্দর লাগবে। দেখো চ্যাপ্টারটার নাম হলো গ্যাসের গতীয় তত্ত্ব। আমি চ্যাপ্টারটার নাম লিখছি, দেখো গ্যাসের গতীয় তত্ত্ব। চ্যাপ্টারের নাম শুনে প্রথমে বোঝা যাচ্ছে যে এই চ্যাপ্টারটাতে আমরা গ্যাস নিয়ে আলোচনা করব। অবশ্যই আমরা বিগত সব চ্যাপ্টারগুলো গ্যাস নিয়ে আলোচনা করছিলাম, যে গ্যাস একটা পাত্রে অ্যাজ এ সিস্টেম হিসেবে ধরছিলাম, তার উপর হিট দেওয়া হচ্ছিল এক্সেট্রা এক্সেট্রা, তারপরে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছিল, বাহ্যিক কাজ করছিল, প্রসারিত হচ্ছিল। এটা সব আমরা তাপগতিবিদ্যায় পড়েছি। গ্যাসের গতীয় তত্ত্ব মিনস কি? গ্যাসের মধ্যে যে পার্টিকেলস গুলো থাকে, মানে অণু পরমাণু থাকে, তারা কখনোই স্থির অবস্থায় থাকে না, তারা অলওয়েজ মোশনে থাকে, মানে অলওয়েজ তারা মুভ করে, মানে তাদের মুভমেন্ট, মানে তারা তাদের গতিশীলতা, গতি, বেগ, স্পিড, প্রত্যেকটা পার্টিকেলের কোনো নির্দিষ্ট নেই, কোনো নির্দিষ্ট দিক নেই, কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। স্পিড 0 থেকে ইনফিনিটি যে কোনো ভ্যালু হতে পারে, এবং ডাইরেকশন যেদিকে ইচ্ছা। একটা গ্যাস, মনে করি ঘরটাতে গ্যাস আছে, যে ঘরে পড়াচ্ছি আমরা, এই ঘরে মনে গ্যাস রয়েছে, তো গ্যাসের যে পার্টিকেলস গুলো রয়েছে, সেই পার্টিকেলস গুলো কি কেউ এদিক ছুটছে, কেউ ওদিক ছুটছে, কোনো নির্দিষ্ট দিক নেই, এলোমেলো ভাবে ছুটে যাচ্ছে। তো দ্যাটস মিন তার মধ্যে একটা গতিশীল আছে। তো এই গতিশীলতা নিয়ে এবং ব্যাপারটা নিয়ে চ্যাপ্টারটা, যে গতীয় তত্ত্ব এবং গতিশীলতা থাকার দরুন কি কি হতে পারে। তো গতিশীলতা থাকার দরুন যা যা হবে সেটা পরের কথা। আগে আমাদের জানতে হবে যে গতিশীল যে গ্যাসের পার্টিকেলস গুলো, তার প্রমাণ কি। তার প্রমাণ হিসেবে আমরা কিছু উদাহরণ দিতে পারি। যেমন দিতে পারি, আমরা বলতে পারি ব্যাপন প্রক্রিয়া। মানে তুমি মনে করো ঘরে কোনো একটা কোনায় ধূপকাঠি জ্বালালে, তো দেখবে কি ধূপকাঠির সেন্টটা গোটা ঘরে চলে যায়। কেন? কারণ ধূপকাঠি থেকে নির্গত সেই সেন্ট যুক্ত যে গ্যাস পার্টিকেলস গুলো, তারা মুভমেন্ট করে গোটা ঘরে ছড়িয়ে যায়। তারপরে কি ঘরে কোনো মানে বায়ুমণ্ডল রয়েছে, কোনো বাতাস রয়েছে, কোনো মানে এক্সট্রা স্পিড রয়েছে? কিচ্ছু নেই, তবুও কিন্তু আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে যাবে। কেন? তার মানে গ্যাসের পার্টিকেলস গুলো উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স ওরা নিজে থেকে কিন্তু মোশনে থাকে, মানে মুভ করতে পারে, এদিক ওদিক ছুটে বেড়ায়। ওকে, এটা গ্যাসের গতীয় তত্ত্ব। তাহলে ব্যাপন দিয়ে আমরা বুঝাতে পারলাম। তাছাড়াও বিজ্ঞানী ব্রাউন এই যে গ্যাসের গতিশীলতা, এই গতিশীল ব্যাপারটা এলোমেলো ভাবে বিভিন্ন স্পিডে, এই ব্যাপারটাকে ও ব্রাউনীয় গতি বলেছিল। কেন বলেছিল? বিকজ ও মানে বিজ্ঞানী ব্রাউন, তিনি একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার উপর ফুলের যে পরাগরেণু হয়, সেই পরাগরেণুগুলো ছিটিয়েছিল এবং দেখেছিল যে পরাগরেণুগুলো কি করে এদিক ওদিক এলোমেলো ভাবে ছুটে বেড়াচ্ছে এবং বিভিন্ন স্পিড নিয়ে। ঠিক আছে, তো তিনি বলেছিলেন এবং দেখেছিলেন যে গ্যাস পার্টিকেল গুলো যে মোশনটা ঠিক এরকমই হয়, ওই যে পরাগরেণুগুলো যেমন করে ছুটে বেড়াচ্ছিল এক্স্যাক্টলি তেমন হয়। তখন থেকে তিনি বললেন যে এই গ্যাস পার্টিকেলস গুলোর মোশনটাকে বলা যেতে পারে ব্রাউনিয়ান মোশন। ওকে, তাছাড়া গ্যাসের গতীয় তত্ত্ব, মানে তত্ত্ব হিসাবে 7টা তত্ত্ব দেওয়া ছিল। ক্লাস 10-এও পড়েছো, এখানে আরেকবার পড়বে। তত্ত্বগুলো যেমন প্রথমে যাওয়া ছিল যে গ্যাসের অণুগুলোর তত্ত্ব, মানে গতি সংক্রান্ত কিছু তত্ত্ব, মানে এর মধ্যে একমাত্র গতিশীলতার কথাই বলো তা না, মানে গ্যাস সম্পর্কিত কয়েকটা তত্ত্ব, যেটাকে গ্যাসের গতীয় তত্ত্ব বলেই বলা হতো। সেগুলো যেমন বলা হতো যে গ্যাসের অণুগুলো বিন্দু ভরের মতো, তারপরে বিন্দু ভরের মতো বলা হতো, তারপরে গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য ধরা হতো। তারপরে গ্যাসের অণুগুলো দুটো যে অণু পরস্পর সংঘর্ষ, মানে কি এলোমেলো ছুটছে, তো মনে করো এই পার্টিকেলটা এই পথে ছুটছিল, এই পার্টিকেল এই পথে ছুটছিল, তো বাই চান্স এদের সংঘর্ষ লাগতেই পারে। এই সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়। স্থিতিস্থাপক মানে কি পিং পং বলের মতো, কোন রকম শক্তির মানে এদিক ওদিক হয় না, যে স্পিড ধাক্কা গেল টুক করে বেরিয়ে গেল, নিজের পথ পেয়ে গেল, একদম পিং পং বলের মতো। হ্যাঁ, এরকম স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, এটা বলেছিল। ও তাছাড়া একটা কথা বলা হয়েছিল যে এই যে দুটো সংঘর্ষ লাগে, এই সংঘর্ষ ঘটার পর সংঘর্ষ করে সরে যাচ্ছে, পরে আবার অন্য পার্টিকেল এদিক দিয়ে আসছে, তার সাথে আবার সংঘর্ষ লাগতে পারে। তো দুটো সংঘর্ষ, একটা সংঘর্ষ ঘটার পর আরেকটা সংঘর্ষ ঘটার আগে অবধি এই পার্টিকেল গুলো যে পথটাতে মুভ করে, সেই পথটাকে বলা হতো মুক্ত পথ। এরকম বিভিন্ন পার্টিকেল বিভিন্ন মুক্ত পথে থাকবেই তাদের মধ্যে। তো সেই মুক্ত পথগুলোকে যদি আমরা গড় করি, তাহলে গড় মুক্ত পথও পাওয়া যায়। তো এইভাবে অনেক ব্যাপারগুলো আছে, পড়ে নেবে, সিম্পল জিনিস। কিন্তু যেটা মেন আমাদের শিখতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে গ্যাসের পার্টিকেল গুলো যে মোশনে থাকে, তার ফলে কিন্তু এই গ্যাসের পার্টিকেলস গুলো যে পাত্রে রাখা হয়, এই মোশনে থাকার দরুন সে কিন্তু পাত্রের দেয়ালে ফোর্স দেয়। কারণ তুমি মোশনে আছো, তো যেখানে তুমি বাধা পাবে, তাহলে তুমি মনে করো একটা দিক, যে কোনো দিকে মোশন আছো, সে যদি বাধা পাও,
তাহলে সেখানে কি হবে, তুমি ধাক্কা মারবে, তার সাথে একটা বল প্রয়োগ করবে। সেই বল প্রয়োগ করা মানে কি, তার মধ্যে পাত্রের দেওয়ালে একটা গ্যাসের পার্টিকেল দ্বারা চাপের ক্রিয়েট হয়। সেই চাপের রাশিমালাটা আমাদের শিখতে হবে। সেই চাপের রাশিমালা শেখার আগে কয়েকটা জিনিস সম্বন্ধে আমরা জেনে নিই। কি জিনিস? নাম্বার 1, যে গ্যাসের পার্টিকেলস তো অনেকগুলো রয়েছে। সাপোজ একটা যে কোনো চেম্বারে, সাপোজ একটা চেম্বার নিচ্ছে, এখানে ঘন চেম্বার নিচ্ছে, এখানে ঘন চেম্বার নিলাম। এই চেম্বারে গ্যাস রয়েছে, গ্যাসেস রয়েছে। তো গ্যাসেস রয়েছে মানে কি, প্রচুর n নাম্বার অফ, সাপোজ n নাম্বার অফ গ্যাসেস রয়েছে। কত নাম্বার অফ? n। তাহলে n নাম্বার অফ গ্যাস পার্টিকেলস রয়েছে। তো গ্যাস পার্টিকেলস কি করবে, যে কোনো দিকে মোশন করতে পারে। এই পার্টিকেলটা মনে করো এদিক মুভ করছে, এই পার্টিকেলটা এদিক মুভ করছে, এই পার্টিকেল এদিক মুভ করছে, এই পার্টিকেল এদিক মুভ করছে। কারণ ব্রাউনিয়ান মোশন তো কোনো নির্দিষ্ট দিক নাই। স্পিড কি, কারো 1 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার, কারো 1000 কিলোমিটার, কারো কোটি কোটি কিলোমিটার। কেউ একদম বসে আছে, নড়ছে না, একদম জিরোটা খুব কম হয়, ম্যাক্সিমাম সব ভেলোসিটিতে থাকে। এরকম পার্টিকেল একদম ল্যাথ খাওয়া পার্টিকেল হয় না, সবাই কোনো না কোনো স্পিড নিয়ে থাকে। ওকে, তো এরকম মুভ করছে। তো এতগুলো যে পার্টিকেল রয়েছে তার প্রত্যেকের যে স্পিড হবে বিভিন্ন হবে। তো লেট আস কনসিডার যে স্পিড গুলোকে আমি c দিয়ে ডিনোট করছি। হ্যাঁ, তো সাপোজ একটা যে কোনো পার্টিকেলের স্পিড c1, আর একটা পার্টিকেলের স্পিড c2, আর একটা পার্টিকেলের স্পিড c3, এরকম যে ডট ডট নিয়ে লাস্ট পর্যন্ত পার্টিকেলের স্পিড cn ধরলাম। তাহলে গোটা গ্যাসের ক্ষেত্রে যদি বলি যে স্পিড কত, তখন কিন্তু আমাদের অ্যাভারেজ নিতে হবে বা গড় নিতে হবে। তাহলে যে কোনো মানে চেম্বারে থাকা সমস্ত গ্যাস পার্টিকেলস গুলো যদি নিই এবং তাদের প্রত্যেকের স্পিড যদি ধরে নিই, তাহলে ওই চেম্বারটাতে থাকা গ্যাসের পার্টিকেলের গড় বেগ যেটা হয় সেটা লেখা হয় c বার দিয়ে। তাহলে c বার কি, ছোটবেলা থেকে শিখে আসছি আমরা, যোগ করে টোটাল নাম্বার দিয়ে ভাগ। তাহলে c1 প্লাস c2 প্লাস c3 প্লাস ডট 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 প্লাস cn ডিভাইডেড বাই n। ওকে, এখানে ক্যাপিটাল হবে, তাই তো? এটাকে বলা হয় গড় বেগ। এটা খুব একটা ইম্পর্টেন্ট রাশি, মনে রাখবে। এবার বিজ্ঞানীরা দেখেছিল, এটা একদম বিজ্ঞানীদের ব্যাপার, তারা দেখেছিলেন যে এই গড় বেগটা যে রেজাল্টটা দেয়, সেই রেজাল্টটা ততটা অ্যাকুরেট হয় না যতটা অ্যাকুরেট দরকার পড়ে আমার গড় বেগ জানা। মানে একটা গ্যাস পার্টিকেলের এভারেজ স্পিড যেটা জানতে চাই আমরা, সেটা এইভাবে করলে, মানে যোগ করে গড় করলে একটু মানে একদম অ্যাকুরেট মনে করেন না ওরা। তো ওরা যেহেতু এটাকে অ্যাকুরেট মনে করতেন না, তারা একটু এটাকে অন্যভাবে বের করেছিলেন। কি করেছিলেন? তারা করেছিলেন প্রত্যেকটা পার্টিকেলের স্পিড নিয়ে তাকে স্কোয়ার করেছিলেন। c1 কে স্কোয়ার করেছিলেন, c2 কে স্কোয়ার করেছিলেন, c3 কে স্কোয়ার করেছিলেন, c4 কে স্কোয়ার করেছিলেন, প্লাস ডট 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 cn কে স্কোয়ার করেছিলেন। মানে প্রত্যেকটা পার্টিকেলের স্পিড কে তারা ডাইরেক্ট না নিয়ে তাদের স্কোয়ার নিয়ে তার গড় নিয়েছিলেন। এবং তাতে কি হলো, তাতে এই জিনিসটা সেম না তো, এটা হলো নরমাল ভেলোসিটি গড়, এটা তো স্কোয়ারের গড়। এবং তাকে তারপরে তিনি কি করেছিলেন, রুট। তাহলে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট ডট cn স্কোয়ার বাই n। এবং এটাকে বলেছিলেন যে অ্যাকুরেট। মানে এই ব্যাপারটা ফিলিংসটা মোটামুটি এক। এটাকে মানে আমি নরমাল যোগ করে অ্যাভারেজ করলাম, এটাকে ওগুলোকে আমি স্কোয়ার করলাম, তারপরে যোগ করে অ্যাভারেজ করলাম, তারপর বর্গমূল করে দিলাম, তো রিটার্ন চলে আসলো আমার। কিন্তু এর ভ্যালু আর এর ভ্যালু কিন্তু সেম হয় না, এবং ওরা বলতো যে এই ভ্যালুটা বেশি অ্যাকুরেট। ওকে, তো এই যে ভ্যালুটা, এটাকে বলা হয় RMS। RMS মানে কি বলছি, RMS মানে এটাকে বলা হয় মিন ভেলোসিটি। মানে ইংলিশে যদি বলি, গড় বেগের ইংলিশ কি, মিন। সো দিস ইজ মিন ভেলোসিটি। এবার এটা যদি মিন হয়, এটা কি, এটাও তো মিন, বাট মিনের আগে কি করেছি, স্কোয়ার করেছি, স্কোয়ার করে তার মিন করেছি, আবার ফাইনালি সেটাকে রুট করেছি। সো এটাকে যদি মানে ইংলিশে পুরো টার্ম ভেঙে বলি, তাহলে রুট মিন হুজ মিন স্কোয়ারের, তাহলে বলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। কি বলে, ভেলোসিটি করে স্কোয়ার করে তার মিন করেছি, তার রুট করেছি, তাহলে বলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, শর্ট ফর্ম কি RMS। ওকে, আচ্ছা, এই জিনিসটা যেটা বের করলাম, যেটা এটাই আবার এটাকে রুট করার আগে এটাকে বলা হতো গড় বর্গবেগ। কারণ এখানে দেখো মানে এটাকে বলতো, এটাকে বাংলায় কি বলবো, গড় বর্গ বেগের বর্গমূল। আর এটা কি গড় অনলি বর্গবেগ, এটা কি বলবো, এটা লেখা হতো c দিয়ে, সরি c বার স্কোয়ার দিয়ে, এটা c বার স্কোয়ার দিয়ে লেখা হতো। এটা একটা সেম জিনিস কিন্তু, কারণ এটাকে স্কোয়ার রুট করে এটা পাচ্ছি, বাট এটা কিন্তু একদমই ডিফারেন্ট। ওকে, তাহলে এটা করলাম গড় বেগ, এটা গড় বর্গবেগ করলাম, তাকে বর্গমূল করলাম। সো এটাকে বলা হয় গড় বর্গবেগের বর্গমূল। এটা c দিয়ে লেখা হয়, CRMS দিয়ে লেখা হয়, এবং দিস ইজ ভেরি অ্যাকুরেট ফ্রম দিস। এটার থেকে এটা বেশি অ্যাকুরেট ধরা হতো, ঠিক আছে? এবার কেন করলাম, কারণ আমার এই গোটা পার্টিকেলটার অ্যাভারেজ ভেলোসিটিটা খুব প্রয়োজন আমাদের ক্ষেত্রে, আমাদের, ঠিক আছে? তো এটা শিখে গেলাম। এবার আমরা ফাইনালি যেটা করব সেটা হলো এই মানে গ্যাস পার্টিকেলস গুলোর
যে পাত্রের দেয়ালে কি পরিমাণ চাপ দেয় সেই চাপের রাশিমালাটা বের করব। দেখো তাহলে এবার আমরা যেটা করবো সেটা হলো চাপের রাশিমালা। চাপের রাশিমালা এটা আমি চেষ্টা করব গোটা এক বোর্ডে শেষ করার, সেই জন্য একটু ছোট করে লিখবো, দয়া করে একটু দেখে নেবে, বুঝতে পারবে, অতটাও বোঝা যায় না এরকম নয়, শুধু একটু কোয়ালিটিটা একটু এইচডি ইয়ে করে নেবে, 360 করে নেবে বা একটু হাই কোয়ালিটি রাখবে, একদম লো কোয়ালিটি রাখবে না দেখার সময়, তাহলে তোমার একটু নেট খরচা হবে ঠিক, তবে স্পষ্ট দেখতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করবো যাতে এক বোর্ডে শেষ করা, কিন্তু এক বোর্ডে সম্ভব হয় না, তো চেষ্টা করছি। হ্যাঁ, তো চাপের রাশিমালা বের করার জন্য আমি প্রথমে আবার চেম্বারটা নিচ্ছি, আবার চেম্বারটা একটু ছোট নিচ্ছি, হ্যাঁ, যাতে এক সাইডে কেটে যায়। ভেবে নাও দিকে রয়েছে, আমি বোর্ডের বাইরে করে দিলাম একটু। চেম্বারটা রয়েছে, একটা ঘন চেম্বার রয়েছে। লেট আস কনসিডার চেম্বারটা তোমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, ঠিক আছে, ঘন চেম্বার নিয়েছি, সো একটা বাহুর দৈর্ঘ্য এল দ্বারা আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল। এবার লেট আস কনসিডার যে এর মানে চেম্বারটার মধ্যে কোনো একটা পার্টিকেল নিয়ে আমরা এখন আলোচনা করছি। এখানে এন সংখ্যক পার্টিকেল আছে, এন সংখ্যক পার্টিকেলের প্রত্যেকটা পার্টিকেলের যে ভেলোসিটি বেগ সেটা নির্দিষ্ট বিভিন্ন দিকে হতে পারে, ডিপেন্ড অন দেয়ার মুড, তারা কোন দিকে যাবে সেই পার্টিকেলটা আর কারোর উপর ডিপেন্ড করে না, যার ইচ্ছা সেদিকে যেতে পারে। তো লেট আস কনসিডার সেই এন সংখ্যক পার্টিকেলের মধ্যে আমি একটা পার্টিকেল ভেবে নিই, সেই একটা পার্টিকেলের আবার কোন দিকে যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে, তো সেটা ভাববো, সেখান থেকে আমি আবার আস্তে আস্তে সমস্ত পার্টিকেলে করবো। তো প্রথমে আমার ভাবনা হলো যে একটা পার্টিকেল নিয়ে যে আলোচনা করছি সেই পার্টিকেলটাই যে কোনো আরবিট্রারি ডিরেকশনে কিন্তু মুভ করতে পারে, যেদিকে ওর মুভ সেদিকে কিন্তু ও মুভ করতে পারে। তো লেট আস কনসিডার যে কোনো একটা দিকে মুভ করলাম, সেটা স্পিড ধরলাম সি। আপাতত C1 C2 C3 দরকার নেই, কারণ একটা পার্টিকেল নিয়ে করছি, যখন অনেকগুলো পার্টিকেল নিয়ে করবো তো এক একটা C1 আর একটা C2 এভাবে ধরতে হয়। এবার আপাতত সি ধরলাম। এবার আমার প্রশ্ন হলো যে কোনো পার্টিকেল যেদিকে মুভ করুক না কেন তার কম্পোনেন্ট বা উপাংশ তো এক্স ওয়াই জেড তিন দিকে থাকবে, কারণ আমরা ভেক্টর চ্যাপ্টারে পড়েছি যে কোনো ভেক্টর যদি এক্স্যাক্টলি ভূমি বরাবর অথবা লম্ব বরাবর, মানে যে কোনো যে তিনটা অ্যাক্সিস হয় এক্স ওয়াই জেড, সেই অ্যাক্সিস ঘেঁষে যদি না হয় তাহলে সেই ভেক্টরের কিন্তু কম্পোনেন্ট বা উপাংশ হয়। উপাংশ কি হয়, যেদিকে অ্যাঙ্গেল থাকবে সেদিকটা কস থিটা আর একটা সাইন থিটা, আমরা সেটা 2D দিয়ে এনেছি। যদি 3D দিয়ে দেখতাম তা 3D তে এক্স অক্ষ বরাবর উপাংশ হতো, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হতো, জেড অক্ষ বরাবর কিন্তু ওর উপাংশ হতো। ওকে, তার জন্য আমার বিভিন্ন দিকে অ্যাঙ্গেলটাও জানতে হতো, এক্স এর সাথে কত, ওয়াই এর সাথে কত, জেড এর সাথে কত। হ্যাঁ, তো যাই প্রত্যেকটা দিকে কিন্তু যে কোনো ভেক্টরের উপাংশ হয়। এবার ভেলোসিটি বেগ কি ভেক্টর, তো অর্থাৎ সি যদি যে কোনো আরবিট্রারি ডিরেকশনে হোক না কেন তার কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিন দিক বরাবরই কিন্তু উপাংশ থাকবেই থাকবে। ওকে, সো আমি আপাতত আগে এই রুমটাকে, এদিকটা হলো এক্স অ্যাক্সিস রয়েছে রুমটার, এদিকটা ওয়াই অ্যাক্সিস রয়েছে আর এদিকটা জেড অ্যাক্সিস রয়েছে। তাহলে সেই হিসাবে সিটার এক্স অক্ষ বরাবর যে উপাংশটা হবে সেটা ধরলাম ইউ, ওয়াই অক্ষ বরাবর মানে ওই দিকটা যে উপাংশটা হবে সেটা ধরলাম ভি, আর জেড অক্ষ বরাবর আপওয়ার্ড যে উপাংশটা হবে সেটা হলো ডব্লিউ। তাহলে এটা আমরা জানি যে উপাংশগুলো যদি জানা থাকে তাহলে আবার আমার মেন ভেক্টরটা বের করা যায়। সেটা কিভাবে, উপাংশ সি এর উপাংশ এক্স অক্ষ বরাবর যদি ইউ হয়, ওয়াই অক্ষ বরাবর যদি ভি হয় আর জেড অক্ষ বরাবর যদি ডব্লিউ হয়, দেন সি ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার। এটা কিন্তু আমরা তোমার পড়েছি আগে, এটা আমরা কোথায় পড়েছি, এটা আমরা ভেক্টরে পড়েছি যে সি স্কয়ার হবে রুট ওভার রুট আন্ডার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার। এই জিনিসটা আমার ভেক্টরের এই জিনিসটা কিন্তু মানে ডেরিভেশন করার সময় খুব কাজে লাগবে, তাই সাইডে করে দিলাম, মনে রাখবে। এবার ডেরিভেশনটা স্টার্ট করি। সো আমি যদি সি ভেলোসিটিটা নিলাম এবং তার তিনটা উপাংশ পেয়ে গেছি, এবং আগে আমি সব পার্টিকেলের থেকে একটা পার্টিকেল চুজ করলাম, তার ভেলোসিটি সি নিলাম যে কোন দিকে। এবার সেই পার্টিকেলটা তিনটা উপাংশ হয় ইউ ভি ডব্লিউ, ইউ এক্স অক্ষ বরাবর, ভি ওয়াই অক্ষ বরাবর আর ডব্লিউ জেড অক্ষ বরাবর। সেই তিনটা উপাংশের মধ্যে আমি যে কোনো একটা উপাংশ নিয়ে কাজটা স্টার্ট করি। তো লেট আস কনসিডার এক্স অক্ষ বরাবর। সো এক্স অক্ষ বরাবর পার্টিকেলটা ইউ ভেলোসিটি নিয়ে চলছে, বুঝতে পারছো? একটা পার্টিকেল নিয়েছি, সেই পার্টিকেলটাই এক্স অক্ষ বরাবর যদি যায় তাহলে তার ভেলোসিটি হবে ইউ। ওকে, নো প্রবলেম, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি ইউ হোক, সমস্যা নেই। তবে এক্স অক্ষ বরাবর যদি ইউ ভেলোসিটি নিয়ে চলে এবং পার্টিকেলটার মাস ধরে নাও এম, ভর এম। এবার একটা জিনিস মনে রাখবে, এম এর M1 M2 দরকার নেই, কারণ একটা গ্যাসের, এটা হলো গতিতত্ত্ব থেকে জানা যে একটা গ্যাসের মধ্যে থাকা প্রত্যেকটা পার্টিকেলের ভর সমান। সো এই পার্টিকেলটা যদি কাজ করি তাহলে ভর তো এমই হবে।
তো ইউ বেগ নিয়ে যদি চলে তাহলে এক্স অক্ষ বরাবর যে দেয়ালটা রয়েছে, এক্স অক্ষ বরাবর যে দেয়ালটা রয়েছে মানে এক্স এর অক্ষ বরাবর যে দেয়াল রয়েছে মানে ওয়াই জেড প্লেন, ওয়াই জেড দেয়ালটা, একটা ওয়াই জেড দেয়াল, এটা নেগেটিভ ওয়াই জেড মানে ওয়াই জেড দেয়ালের অপোজিট, মানে রুম ভাবো, রুমের এই দিক থেকে পার্টিকেল যাওয়া শুরু করছিল ওই দেয়ালটা। এবার যদি এটা এক্স অক্ষ বরাবর হয় এই কোণ হিসাবে, তাহলে দেয়ালটা হবে কিন্তু ওয়াই জেড প্লেন, ওয়াই জেড তল। হ্যাঁ, খুব সিম্পল ব্যাপার কিন্তু, মানে বুঝতে পারছো, মানে এই দেয়ালটা, দেয়ালের এই পিঠটাতে, এই যে পিঠটাতে দেখতে পাচ্ছ, একটু দাগ দিয়ে দিলাম, এই পিঠটাতে গিয়ে কিন্তু ইউ ভেলোসিটি নিয়ে কি করবে, পার্টিকেলটা গিয়ে মারবে ধাক্কা। ক্লিয়ার? এবার ইউ বেগ নিয়ে যদি ধাক্কা মারে তাহলে ও কি ভরবেগ নিয়ে ধাক্কা মারবে ওই দেয়ালটাকে, ওই দেয়ালটাকে ওই এম ইউ ভরবেগ নিয়ে ধাক্কা মারবে। দেখো কি ভরবেগ নিয়ে ধাক্কা মারবে, এম ইউ ভরবেগ নিয়ে ধাক্কা মারবে। ক্লিয়ার? এবার তারপরে যখন ও ধাক্কা মেরে রিফ্লেক্ট করবে তখন তার ভেলোসিটি কি হবে, মাইনাস ইউ, উল্টো দিক হয়ে গেল, ডিরেকশন চেঞ্জ, ভেলোসিটি ইজ এ ভেক্টর মাইনাস ইউ, তো তখন তার ভরবেগটা কি হবে, এম দিয়ে গুণ করলে মাইনাস এম ইউ। দেখো এবার এইভাবে ধাক্কাধাক্কি করছে। এবার যে কোনো একটা টাইম থেকে যদি আমি ক্যালকুলেশন স্টার্ট করি, কন্টিনিউয়াসলি ও একটা দেয়ালে এম ইউ ভরবেগ হবে, আর একটা দেয়ালে মাইনাস এম ইউ হবে, আবার উল্টো দিকে ইউ বেগ হয়ে গেল, আর একটা দেয়ালে ইউ এম ইউ হবে, আর একটা দেয়ালে মাইনাস এম ইউ হবে। তো আমি যে কোনো একটা দেয়াল থেকে যদি স্টার্ট করি, সাপোজ আমি এক্স অক্ষের যে মূলবিন্দু মানে লাগা দেওয়ালটা, ঠিক আছে, মানে একদম এই দেয়ালটা থেকে যদি স্টার্ট করি তাহলে মানে এক্স অক্ষ বরাবর ইউ বেগ নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, ওই এম ইউ বেগ নিয়ে এক্স অক্ষ, পজিটিভ এক্স অক্ষের দিকে থাকা ওয়াই জেড প্লেনে যাচ্ছে, অর্থাৎ তার ভরবেগ হবে এম ইউ। ওকে, এবার সাথে সাথে যখন ব্যাক করবে ওই দেয়াল থেকে তখন তার ভরবেগ হবে মাইনাস এম ইউ। তাহলে ওই দেয়ালে ওই পার্টিকেলটার ভরবেগের কি পরিবর্তন করলো, ভরবেগের পরিবর্তন হলো কি, আমরা কি জানি অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, ভর বেগের পরিবর্তন কত হলো, মাইনাস এম ইউ মাইনাস এম ইউ, দ্যাট ইজ মাইনাস 2 এম ইউ। ওকে, তাহলে এই দেয়ালে ধাক্কা মারার আগে ভরবেগ ছিল এম ইউ, ধাক্কা মারার পর ভরবেগ হলো মাইনাস এম ইউ। দ্যাটস মিন এই দেয়ালে পজিটিভ এক্স অক্ষ বরাবর যে ওয়াই জেড প্লেন দেয়ালে ওর যে ভরবেগের পরিবর্তন হবে দ্যাট ইজ মাইনাস 2 এম ইউ। ওকে, তাহলে দেয়ালটার উপর দেয়ালটা পার্টিকেলটাকে কি করলো, মানে পার্টিকেলটার ভরবেগ পাল্টে দিল, দেয়ালটা পার্টিকেলটার ভরবেগ পাল্টে দিল, পার্টিকেলটা এম ইউ ভরবেগ নিয়ে যাচ্ছিল, দেয়ালটা কি করলো, উল্টো দিকে পাঠিয়ে দিল মাইনাস এম ইউ ভরবেগ নিয়ে। দ্যাটস মিন দেয়ালটা পার্টিকেলটার ভরবেগ পাল্টে দিল। দেয়ালটা যদি পার্টিকেলটার ভরবেগ পাল্টে দেয়, এই ভরবেগ পাল্টাতে কি টাইম লাগবে সেটা যদি আমি জানতে পারি তাহলে কি লাভ আছে। দেখো কি লাভ আছে, সেটা হলো একটা পার্টিকেল এম ইউ ভরবেগ কতটা সময় পর্যন্ত ক্যারি করে। এই দেয়াল থেকে শুরু হয়, যেখান থেকে মানে ও মূল বিন্দু সংলগ্ন দেয়াল থেকে ও এম ইউ ভরবেগ নিয়ে চলবে, ধাক্কা মারবে, মূল বিন্দু সংলগ্ন দেয়াল পর্যন্ত ও মাইনাস এম ইউ ভরবেগ নিয়ে আসবে আবার ফিরে। সো মূল বিন্দু সংলগ্ন দেয়াল থেকে ও এম ইউ ভরবেগ নিয়ে এই দেয়ালে ছুটলো, ধাক্কা খেয়ে মাইনাস এম ইউ ভরবেগ নিয়ে ও এই দেয়াল পর্যন্ত এলো, তারপরে ওর ভরবেগ আবার এম ইউ হলো, অর্থাৎ প্রাথমিক ভরবেগ এম ইউ ও এখান থেকে শুরু করেছে, অন্তিম ভরবেগ মাইনাস এম ইউ ও এখান পর্যন্ত মানে এই সাইডটা পর্যন্তই ক্যারি করবে। দ্যাটস মিন ও এই দেয়াল থেকে ওই দেয়াল থেকে ওই দেয়াল থেকে এই দেয়াল, এই ডাবল পথ মানে অতিক্রম করতে গিয়ে ও ভরবেগের পরিবর্তন করবে মাইনাস 2 এম ইউ। ওকে, সো মাইনাস 2 এম ইউ যদি ভরবেগের পরিবর্তন হয় তার টাইম কত লাগলো। এবার টাইম মানে আমরা জানি সরণিক বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, বেগ ইকুয়াল টু যদি সরণ বাই সময় হয় তাহলে সময় ইকুয়াল টু সরণ বাই বেগ। এবার সরণ কতটা হলো, এই দেওয়াল থেকে এই দেওয়াল এল, কারণ ঘনক, এই দেওয়াল থেকে এই দেওয়াল আবার এল, দ্যাট ইজ 2l। তাহলে এখান থেকে এখান থেকে টোটাল দূরত্ব 2l। এই 2l দূরত্ব এবার কি স্পিড নিয়ে চলেছে, ইউ মাইনাস ইউ, সেখানে তো মানে মানটা কত, ইউই তো ভেলোসিটি, যাত্রাপথের বেগ কত ছিল, ইউ মাইনাস ইউ বোঝাচ্ছে এদিকে, তো ইউ বেগ নিয়ে চলছে, কতটা পথ অতিক্রম করলো 2l। তাহলে টাইম কত লাগলো 2l বাই ইউ, সরণ বাই সময়, সরণ বাই বেগ 2l বাই ইউ। তাহলে এই টাইমটা লেগেছে। তাহলে এই ভরবেগের পরিবর্তন করতে টাইম লেগেছে কত, টাইম ইজ ইকুয়াল টু 2l বাই ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন এটা, ভরবেগ পরিবর্তন করতে লাগা টাইম এটা যদি হয়ে থাকে তাহলে তোমার ভরবেগের পরিবর্তনের হার কত,
ভর বেগের পরিবর্তন হার কত? ভর বেগের পরিবর্তনের হার কত? -2mu by 2l by u, that is 2 কেটে গেল, mu স্কয়ার বাই l মাইনাস, তাই বুঝতে পারলে? তাহলে এই পার্টিকেলটার ওপর এই দেয়ালটা দ্বারা ভরবেগের পরিবর্তনের হার কত? -mu স্কয়ার বাই l। তাহলে পার্টিকেলটার উপর দেয়াল দ্বারা ভরবেগের পরিবর্তনের হার হলো -mu স্কয়ার বাই l। অর্থাৎ পার্টিকেলটার ওপর দেয়াল দ্বারা প্রযুক্ত বল কত? -mu স্কয়ার বাই l। কারণ আমরা কি জানি, বল ইকুয়াল টু ma ফর v - u বাই t, দ্যাট ইজ গুণ করে mv - mu বাই t, দ্যাট ইজ ভর বেগের পরিবর্তনের হার। পরিবর্তনের হারই তো বলের সমান। বল অ্যাকচুয়ালি ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, বা সমানুপাতিক ধ্রুবকটা তো এক, বিজ্ঞানী নিউটনের মত অনুসারে। দ্যাটস মিন কি, ভর বেগের পরিবর্তনের হার যা তাহাই বল। অর্থাৎ দেয়ালটা দ্বারা পার্টিকেলের উপর প্রযুক্ত বল কি? -mu স্কয়ার বাই l। দ্যাটস মিন ওই পার্টিকেল দ্বারা দেয়ালটার উপর প্রযুক্ত বল কত? জাস্ট উল্টো, দেয়ালে যদি পার্টিকেলটাকে এদিক বল দেয় ও ওদিক দেবে, একই বল, নিউটন থার্ড ল, every action has equal and opposite reaction। তো পার্টিকেলটা দেওয়ার উপর কি বল প্রয়োগ করবে? mu স্কয়ার বাই l। সো x অক্ষ বরাবর গ্যাস অণু দ্বারা ওই একটা যে কোনো, সবটা না, প্রযুক্ত বল কত? ইকুয়াল টু mu স্কয়ার বাই l। যদি প্রযুক্ত বল এটা হয় তাহলে চাপ কত? সিম্পল, বল বাই ওই দেয়ালটার ক্ষেত্রফল। সো চাপ ইজ ইকুয়াল টু mu স্কয়ার বাই l, বল বাই ওই দেয়ালটার ক্ষেত্রফল। দেয়ালটা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, l স্কয়ার। সো দ্যাট ইজ mu স্কয়ার বাই l কিউব। দেখো বোঝা গেল কিনা? এইটা বুঝে গেলে হয়ে গেল, কমপ্লিট। সো আমি এইটুকু শিওর, যে কোনো একটা পার্টিকেল যদি গ্যাসের ধরে নিই, সেই পার্টিকেলটা যেদিকে মুভ করুক না কেন, তার একটা কম্পোনেন্ট যদি x অক্ষ বরাবর থাকে, সেই x অক্ষ বরাবর কম্পোনেন্টটি পাত্রের দেয়ালে যে চাপ দিবে, দ্যাট ইজ mu স্কয়ার বাই l কিউব। সো যদি y অক্ষ বরাবর পার্টিকেলটার মানে চাপ বের করি, সেটা কত বেরোবে? সেটা তুমি ইজিলি বলতে পারবে, সেটা বেরোবে mv স্কয়ার বাই l কিউব, এন্ড z অক্ষ বরাবর mw স্কয়ার বাই l কিউব। সিম্পল। এবার আমরা দেখব যদি আমি সব পার্টিকেল নিয়ে করি তাহলে কি হবে। এক সেকেন্ড দেখো। হ্যাঁ, তো x অক্ষ বরাবর চাপটা কত? mu স্কয়ার বাই l কিউব। এটা এই পার্টিকেলটা। এই পার্টিকেলটার বদলে যদি আমি অন্য পার্টিকেল নিতাম, তাহলে এই পার্টিকেলটা যা আসলো ওই পার্টিকেলটা সেম আসতো, another u স্কয়ার বাই l কিউব। আর একটা পার্টিকেল নিলে another u স্কয়ার বাই l কিউব। সো এবার যদি আমি সব পার্টিকেল নিই, তাহলে যে কোনো প্রথম পার্ট যেটা আলোচনা করছি সেটা 1, যেটা নেক্সট 2, থার্ড, এবার ধরতে হবে। তাহলে x অক্ষ বরাবর সব পার্টিকেল কি চাপ দেবে? দ্যাট ইজ mu1 স্কয়ার বাই l কিউব, mu2 স্কয়ার বাই l কিউব প্লাস ডট 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 mun স্কয়ার বাই l কিউব। দেখো বুঝতে পারলে কিনা? তাই না? এটা হবে না? এবার y অক্ষ বরাবর চাপ কত হবে? এখান থেকে যদি m বাই l কিউব কমন নিই, তাহলে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস ডট 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 ডট। তাহলে y অক্ষ বরাবর চাপ কত হবে? এটাকে নাম দিলাম px, y x অক্ষ বরাবর চাপ। y অক্ষ বরাবর চাপ কি হবে? py is equal to m by l কিউব। কি হবে? v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস ডট ডট ডট। সিমিলারলি pz অক্ষ বরাবর কি হবে? pz equal to m by l কিউব w1 স্কয়ার প্লাস w2 স্কয়ার প্লাস ডট ডট ডট। দেখো বুঝতে পারলে? এরকম হতো। এবার একটা কথা মন দিয়ে শুনে রাখো, সেটা হলো যে কোনো ফ্লুইড বা সেই লিকুইড হোক বা গ্যাস, যে কোনো ফ্লুইড মনে রাখবে, কোনো পাত্রে রাখলে সে পাত্রের দেয়ালে সব দিকে সমান চাপ দেয়।
দ্যাটস মিন কি? দ্যাটস মিন px is equal to py is equal to pz। এবার প্রশ্ন হলো px py pz এরা তিনজন সমান, ওকে, বাট তিনজনের এক্সপ্রেশন আলাদা। তো পাত্রের দেয়ালে সব দিকে সমান চারটে, তাহলে এটা তিনটে সমান, তো তিনটাকে আমি বলতে পারি, যে কোনো একটাই কে বলতে পারি যেটা পাত্রের দেয়ালে চাপ। কিন্তু প্রশ্ন আমি কোনটাকে বলবো, px কে বলবো পাত্রের সব দেয়ালে px চাপ হচ্ছে, না py কে বলবো, না pz কে বলবো? তো এবার px কে বললে py রাগ করে যাবে, py টা বললে pz রাগ করে যাবে। তার থেকে সব থেকে ভালো উপায় কি, যখন কোনো জিনিস সমান হয়, মনে করো তোমাকে 5 টাকা দিলাম, তোমার বন্ধুকে 5 টাকা দিলাম, তোমার আরেকটা বন্ধুকে 5 টাকা দিলাম, ঠিক আছে? তো তিনজনের প্রত্যেকের টাকা সমান। এবার তিনজনের প্রত্যেকের টাকা সমান এটা তুমি জানো। এবার তোমাকে 5 টাকা দিয়েছি না ক টাকা দিয়েছি তুমি জানো না, তাহলে ইজিলি তুমি কি করে বের করবে? তোমার হাতে যে টাকাটা আছে 5 টাকা আছে, কিন্তু তুমি জানো না, বাট আমি একটু জানি যে তুমি এটা জানো যে তিনজনকে আমি সমান টাকা দিয়েছি। তাহলে তিনটার টাকাকে তুমি এক জায়গায় করে নিলে, করে যদি তুমি দেখতে পারবে কত টাকা আছে, সেই টাকা যদি আবার 3 দিয়ে ভাগ করো, তাহলে পেয়ে যাবে না প্রত্যেকে কত টাকা ছিল। মানে তুমি জানো না, তিনটা সমান জানো, কিন্তু দেখতে আলাদা হলে এক্স্যাক্টলি মানে যদি বের করতে হয় তিনজনকে মানিয়ে যে সমান সমান, তাহলে তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হয়, এক কথা অ্যাভারেজ করতে হয়, তাহলে যেটা বেরোবে সেটাও সমান হবে। 5 5 5, তিনটা 5 তিনজনের নিজেরা সমান, আবার 3টা 5 গড় করলে তার অ্যান্সারও 5ই হবে। 5 5 5 15/3, 3 5 15। সো আমি এখান থেকে যেহেতু তিনটা এক্সপ্রেশন আদৌ দেখছি, সো আমি যদি এখান থেকে বলি, সো হোয়াট ইজ দ্য পি? সো পি আমি বলতে পারি ফাইনাল পি, যেটা সবার মেনে, দ্যাট ইজ px প্লাস py প্লাস pz বাই 3, দ্যাট ইজ ইকুয়াল টু, এবার px আর py pz এর ভ্যালু দেওয়া আছে তিনটাতে। দেখো সবথেকে প্রথমে m/l³ কমন, সো m/l³ কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার ডট 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 প্লাস w1 স্কয়ার প্লাস w2 স্কয়ার ডট ডট, এরকম হবে না? এখানে দেখো m/l³ থাকলো, কোনো সমস্যা নেই। আমি কি করলাম, u1 স্কয়ার v1 স্কয়ার আর w1 স্কয়ারকে পাশাপাশি রাখলাম, এবং যেহেতু মাঝখানে সব যোগ আছে কোনো বিয়োগ নেই, তাদেরকে একটা গ্রুপে ব্র্যাকেটে রাখলাম। সেটা কিন্তু মানে u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার, সরি বাইরে না ভিতরে স্কয়ার, প্লাস অফ u2 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস w2 স্কয়ার। এভাবে সবকে গ্রুপ করে লাস্টেরটা করলাম un স্কয়ার প্লাস vn স্কয়ার প্লাস wn স্কয়ার, এরকম করে গ্রুপ করে দিলাম। m/l³ একদম বাইরে রয়েছে, ওকে। তাহলে কি হবে, আমি মেটানোটা টাইম ওয়েস্ট করবো না, এটা এখান থেকে ক্যালকুলেশনটা করে দিচ্ছি বলে মিটিয়ে দিলাম। মেটানোর সময় আমি ভিডিওটা অফ করে দেবো, অসুবিধা নেই, টাইমটা নিলে অনেক লেগে যায় একটা ভিডিওতে। তো m/l³ আছে, তো তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু m/l³ থাকলো। এখান থেকে দেখো, এবার দেখো c স্কয়ার ইকুয়ালটা আমি বলেছিলাম কি ছিল, u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার, তাই না? সো এই u1 স্কয়ার প্লাস v1 স্কয়ার প্লাস w1 স্কয়ার কি হবে, দ্যাট ইজ c1 স্কয়ার, এটা c2 স্কয়ার। তাহলে লিখতে পারি দেখো m/l³ ব্র্যাকেটে p ইকুয়াল টু p আছে, c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস ডট ডট প্লাস cn স্কয়ার, কত রে? আমি এবার কি করলাম, কিছুই না, m কে একটা ক্যাপিটাল n দিয়ে গুণ করে আমি এই ভিতরের এক্সপ্রেশনটাকে একটা ক্যাপিটাল n দিয়ে ভাগ করে দিলাম, করে যায়, কোনো প্রবলেম নেই। cn স্কয়ারকে আমি কি করলাম, একটা ক্যাপিটাল n দিয়ে ভাগ করে দিলাম, করে যাবে তো, কোনো সমস্যা নেই। এবার ক্যাপিটাল n দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় না mn/l³, এটা হয়ে যায় না crms তার স্কয়ার, কারণ রুট করলে crms হয়, তাহলে crms, বা যদি এটাকে যদি rms না লিখে আমি দাগ দিয়ে লেখো কোনো অসুবিধা নেই, লিখতেই পারো, দাগ দিয়ে না লেখে তাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ c স্কয়ারকে রুট করলে rms পেয়ে যায়। এবার mn, আচ্ছা এখানে একটা মিস হয়েছে, কিছু একটা মিস হয়েছে, হ্যাঁ মিস হয়েছে তো, টোটালটার ভাগ 3 আছে, হ্যাঁ সমস্ত যোগ করে ভাগ 3 আছে, তাহলে সমস্ত যোগ করে বাইরে একটা 1/3 আছে, এখানে একটা 1/3 আছে, এখানে একটা 1/3 আছে, কারণ px py pz কে যোগ করেছি বাই 3 লিখতে ভুলে গেছিলাম, তো টোটালটা যোগ করে বাই 3 আছে, তো 1/3 mn/l³ ইনটু c স্কয়ার। এটাকে একটু ভালো মতো যদি লিখি তাহলে লেখা যায় 1/3 mn মানে কি, ছোটদের n ক্যাপিটাল, ছোটদের n মানে কি প্রত্যেকটা অণুর ভর, n মানে কি টোটাল অণু, টোটাল অণু প্রত্যেকটা অণুর ভর মানে কি টোটাল ভর, পুরো গ্যাসের ভর, m হয়ে গেল।
এল কিউব মানে কি ভি গ্যাস চেম্বারটার আয়তন আর সি স্কোয়ার এটা লেখা যায় না 1/3 এম বাই ভি মানে কি রো রো ইন্টু সি স্কোয়ার রো মানে ঘনত্ব তাহলে এখান থেকে কি পেলাম যে একটা গ্যাস পার্টিকেল পাত্রের দেয়ালে যে চাপ দেয় দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার এখান থেকে আরেকটা এক্সপ্রেশন করা যায় এখানে লক্ষ্য করো আরেকটা দেখছি আরেকটা এক্সপ্রেশন সেটা হলো মানে এখান থেকে করছি আমি কি করলাম এল কিউব মানে কি ভি হয়ে যায় আমি এখানে করে দিলাম একটা লাইন লিখলাম না হলো এবার এম বাই ভি মানে কি এম দিয়ে এম কে গুণ না করে এম বাই ভি করে দিলাম এবার এম টা রাখলাম এন বাই ভি করে দিলাম এন মানে কি টোটাল নাম্বার অফ পার্টিকেল ক্যাপিটাল এম মানে কি টোটাল নাম্বার অফ পার্টিকেল ভি মানে কি আয়তন তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল বাই আয়তন কি বলতে পারি একক আয়তনের পার্টিকেল একক আয়তনে কতগুলো অণু আছে তাহলে একক আয়তনে যতগুলো অণু আছে তাকে ছোট হাতের এন দিয়ে লিখলাম তাহলে এটা জানো না 1/3 এন থাকলো এন বাই ভি হলো ছোট হাতের এন সি স্কয়ার তাহলে এখান থেকে নতুন একটা রাশি পেলাম যে পি ইজ ইকুয়াল টু পি তাহলে চাপের দুটো রাশি আমরা পেলাম একটা হলো ঘনত্ব দিয়ে একটা একক আয়তনে পার্টিকেল সংখ্যা দিয়ে তাহলে প্রত্যেকটা পার্টিকেলের ভর সেখানে লাগবে এই হলো চাপের রাশিমালা মন দিয়ে দেখো খুব ইন্টারেস্টিং আমরা এত দূরে আজকে করাচ্ছি নেক্সট ক্লাসে আমরা আবার চাপের রাশিমালা থেকে তোমার বিভিন্ন তত্ত্ব পাওয়া যায় সেই তত্ত্বগুলো করবো ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই নেক্সট ক্লাসে আবার দেখা হবে চলো টাটা